প্রেমে নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা 6। অবিবাহিত হয়ে কয়েক মুহূর্ত ঘড়ির কাঁটা সেটা মিনিট 30 হবে হয়তো। এরই মাঝে নিস্তব্ধ আধার আচ্ছন্ন জঙ্গলাবৃত এই কুটির পরিণত হয়েছে এক পরাজিক সৈন্যের রক্তে রাঙা রণক্ষেত্র। কাজী সাহেব এখনো ভয়াত দৃষ্টিতে চেয়ে আছেন। কম্পন হচ্ছে ওনার সমগ্র শরীর জুড়ে। সামনে পড়ে থাকা রক্ত রঞ্জিত পুরুষগুলোর দিকে তাকিয়ে কুণ্ঠিল হাসি আসলো নীল। অতঃপর তাকালো সামনে কই মাছের প্রাণধারী পুরুষটির দিকে, যার কাছ থেকে এখনো ক্ষণে ক্ষণে ভেসে আসছে হালকা শ্বাস প্রশ্বাসের মৃদু গঞ্জন। নীল সেই থেকে অতি ঘৃণ্য দৃষ্টিতে চোখ ফেরালো। অতঃপর সামনে থাকা কম্পনরত নারীটির পানে রক্তে রাঙানো মুখে তাকালো। রক্তে যে তার ফোবিয়া আছে সেটা বুঝতে বাকি নেই নীলের। নীল রমণীটির দিকে তাকিয়ে চোখ সরিয়ে কাজী সাহেবের পানে চেয়ে বলল, আপনি বসে আছেন কেন? আপনার কাজ সারুন। হাতে আমার বেশি সময় নেই, যা যা ফর্মালিটিস আছে দ্রুত সম্পন্ন করুন। কাজী সাহেব বললেন, কিন্তু বাবা, মেয়ে তো নাম বলছে না, আমি কি করতে পারি? নীল রমণীর পানে চেয়ে বলল, লিখুন পাত্র ওয়াহাজ খান নীল, পিতা ওয়ালিদ খান, মাতা মির্জা সূচনা, আর পাত্রী নুরাইন হক তিহু। তিহুর হৃদয়টা যেন ধুক করে উঠল। তার বিয়ে হচ্ছে, আসলেও তার বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে? এই লোকটার সাথে, যার নাম পরিচয় পাত্রের সামান্য অংশ ছাড়া বাকি সবটাই তার অগত্যার কাছে। লোকটা বসা থেকে কোথা যেন অবধি জ্ঞান হারিয়ে বাইরে তার। তিহু তীব্র বেগে মাথা ঝাঁকিয়ে বলল, আমি বিয়ে করব না। নীল যেন তার কথা শুনেও না শোনার ভান করলো। কাজী সাহেব ফের বলে উঠলেন, কিন্তু বাবা, মেয়ের বাবা মা অর্থাৎ অভিভাবকের নাম তো লাগবে। নীল বিরক্তিমাখা কণ্ঠে বলল, কি বললাম শুনতে পাননি? আমার হাতেও তো সময় নেই। আর সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ পরই ওয়াহিদ খান নীলের সহধর্মিণী হবে ও। তাই আপাত দৃষ্টিতে অন্য কোনো অভিভাবকের দরকার হবে না। কাজী সাহেব আমতা আমতা করে বললেন, কিন্তু তাও। নীল কিছু বলার আগে তিহু নিজের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মামা বাড়ির মোয়া পেয়েছেন নাকি? মশকরা হচ্ছে? বিয়েটা কি বোতল খেলা যে আসো বন্ধু আসো, বসি, বিয়ে করো, চলো বিয়ে শেষ, চলে যাও। বিয়ে আমি করব না মানে করবই না, যা ইচ্ছা করে নিন। নীল এবার অন্যরকম ভঙ্গিমায় বলল, বিয়ে তো হবেই, হয়তো এখান থেকে নবদম্পতি বের হবো, নয়তো সে কথা নাই থাক। প্রথমত তোমাকে বিয়ে করার ইচ্ছাটা আমার নিজে নেই, কিন্তু তুমি পুরো ভার্সিটির সামনে বলে বেরিয়েছো ইউ আর মাই ফিয়ান্সি। এই পরিচয়ের কারণেই তুমি কিডন্যাপ হয়েছো। হয়তো তোমার সাথে যদি মিস নীল খান নামটা সারনাম ভাবে লাগানো না থাকে, আই সোয়ার কেউ তোমার দিকে চোখ তুলে তাকাবে না। তাই বেশি কথা না বলে যা বলছি তাই করো। তিহু বলতে লাগলো, লাগবে না আমার কোনো স্পেশাল সারনেম। আমি আয়াজে নুরাইন হক, ঝাঁঝালো আছি, ঝাক্কাস আছি, সো আই ডোন্ট নিড ইউর সারনেম। কনফিডেন্স ভালো আছে, ওভার কনফিডেন্স ভালো নয়, এটা তো জানো মেয়ে। আর নীল খান যে কথা একবার মুখ থেকে বের করে সেটা সত্যি করেই ছাড়ে। তাই আমার সাথে জেদ করো না, তাহলে ফলশ্রুতি তোমারই জন্যই ভালো হবে না। তাই আমার জেদের কারণে হলেও আমি শুধু তোমাকেই বউ বানাবো। আরে আজব লোক তো। কেন রে ভাই, আপনার জন্য কি দুনিয়ার মেয়ের আকাল পড়ছে নাকি? নীল আর কোনো কথা না বলে বাঁকা হাসলো। অতঃপর নিজের হাতে থাকা পিস্তলটা দিয়ে পাশে পড়ে থাকা রক্তাক্ত পুরুষটার দেহে ফের আরেকটা গুলি ছুড়লো। সঙ্গে সঙ্গে রক্ত ফের হয়ে ছিটকে পড়লো ভিতর দিয়ে। চোখ মুখ খিচে নিঃশ্বাস আটকে নিল। কবুল কবুল কবুল। আরেকবার বাঁকা হাসলো নীল। কাজী সাহেবের দিকে ফের তাকিয়ে বলল, আমার তরফ থেকেও 3 কবুল। সম্পন্ন হলো বিয়ে অনুষ্ঠান। এমন অদ্ভুত বিয়ের সাক্ষী হয়েও মুখ চেপে হাসলো যেন জয়, আদনান, আসিফ আর ইফাজ। পাশে এক কোণে দাঁড়িয়ে আছে আয়াজ। সে তো নীল তিহুর খোঁজ নিয়েছিল, তবে এটা তার কল্পনাতীত ছিল যে নীল এখানে এই বাক্রুদ্ধ কুঠুরিতে বিয়ে সারবে। আহাদ আয়াজের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি এখন গোবেচারার মতো দাঁড়িয়ে আছো কেন? বাই দা ওয়ে, তুমি তো ভাবির খোঁজ দিলে তাই না নীল ভাইকে? সামান্য মাথা জাগালো আয়াজ। আহাদ জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলল, তুমি কোথা থেকে জানতে পারলে যে জাফরের লোকরাই ভাবিকে কিডন্যাপ করেছে? আয়াজ এবার তাকালো আহাদের দিকে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, আজ ভাইয়ের একটা
ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং ছিল, সেজন্য কিছু ফাইলের প্রয়োজন ছিল। সেগুলো ভাই গত রাতে আমার তত্ত্বাবধানে রেখেছিল, তবে দুর্ঘটনাক্রমে আমি সেগুলো আনতে ভুলে যাই। মাঝপথ থেকে তাই আমাকে ব্যাক করতে হয়েছিল। আবার ওইদিকে মিটিং এর টাইমও হয়ে আসছিল, তাই আমি শর্টকাট করে অতি দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমার দৃষ্টিপাত হয় ভাবিকে। যদিও আমি প্রথমে খেয়াল করিনি, তবে আমার চোখ আটকে যায় জাফরের গাড়ি দেখে। তাকে আমি বেশ অনেকক্ষণ করেই দেখলাম, কারণ আমি আগে থেকে চিনতাম তাকে। সে যে নীল ভাইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী, জেকে গ্রুপ অফ কোম্পানির ওনার জাফর করিম। বেশ কিছুক্ষণ বার দেখা হয়ে তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক নেই, তবে পরিচিতিটা খুব ঘনিষ্ঠই। ভাইয়ের সাথে তার শত্রুতার ব্যাপারটা আমার বেশ ভালো জানা। তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষলাম আমি। আর ঘটলো সেই অদ্ভুত ঘটনাটি। ভাবের মুখে রুমাল রেখে একদল লোক ভাবিকে গাড়ি তুলছিল। ব্যাস, আমার আর বুঝতে বাকি রইল না। আমি সঙ্গে সঙ্গে ভাইকে ফোন লাগালাম। আর তারপরেই ঘটনা তো তোমরা জানোই। আহাদ আয়াজের মুখে এই বর্ণনা শুনে তার পিঠে চাপড় দিয়ে বলল, যাই হোক, আজ থেকে আমাদের ভাই কিন্তু মিঙ্গেল। আর সেটা তোমার দৌলতে। আজ রাতে পার্টি হবে মামু, বহুদিন বাদ। সো সিল। কুটি থেকে বের হওয়া সর্বঠিক মুহূর্তেই শরীরটা যেন খারাপ হতে শুরু করে তিহুর। মনে হচ্ছে জ্বর আসবে, মাথাটা ঘুরেছে ভীষণ। কল্পনাতীতভাবে কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। তিহু বুঝলো আর বেশিক্ষণ সজ্ঞানে থাকা সম্ভব না তার জন্য, কিন্তু এখন জ্ঞান হারালে যে মান সম্মান সবটা চলে যাবে। তবে নিজেকে সামলাতে সামলাতে আর পারল না তিহু। চারদিকে কেমন রক্তের বিচ্ছিরি গন্ধ আর রক্তিম পরিবেশ, গা গুলিয়ে আসছে তার। সামান্য রক্তেই যার ফোবিয়া, সেখানে এতক্ষণ ধরে এমন রক্তের রাঙা পরিবেশের মাঝে থাকা সত্ত্বেও যে সে এখনো সজ্ঞানে আছে, এটাই তো শুক্রিয়া। ব্যাস, আর এক মুহূর্ত চেতনা হারিয়ে তিহু ঢলে পড়ল নীলের প্রশস্ত বুক দেশে। অন্যদিকে তিহুর এমন চেতহীন অবস্থা দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল নীল। তার সুশ্রী মুখশ্রী হালকা চাপড় দিয়ে বলল, নুরাইন, এই এই নুরাইন, শুনতে পাচ্ছ আমায়? নূর। অপর পাশ থেকে কোনো আওয়াজ না আসায় নীলের মুখটা যেন হাত সরিয়ে নিল। ড্যাম ইট, শি হ্যাজ লস্ট কনসোলেশনেস। নীল কোলে তুলে নিল তিহুকে, অতঃপর পা বাড়ালো কুটিরের বাইরে নিচের গাড়ির দিকে। সন্ধ্যার পর থেকে মাহা একের পর এক কল দিয়ে যাচ্ছে তিহুর প্রত্যেকটা নাম্বারে। লোকাল নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এমন কোথাও বাদ নেই যেখানে সে ট্রাই করেনি। কিন্তু কোনো রকম সাড়া নেই অপর পাশ থেকে। সবকিছু সুইচ অফ বলছে। চোখে মুখে দুশ্চিন্তায় রেখা স্পষ্ট মাহার। এই মেয়েটা কি তাকে একদণ্ড শান্তি দেবে না? আবারও নিশ্চিত ফোন চার্জ দিতে ভুলে গেছে। ফোন অফ হয়ে আছে তার, তাই খেয়াল নেই। মানে এই মেয়েটা কি নিজের ইচ্ছায় যত জ্বালা মাহার। শেষমেশ না পেরে রিশাদকে ফোন লাগালো সে। দুইবার রিং হওয়ার পর ওই পাশ থেকে ফিরে আসে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ। হ্যালো। মাহা রাগান্বিত তবে চিন্তিত কণ্ঠে বলে, হ্যালো মাই ফুট। তিহু কই রে? কঞ্চু লাগিয়ে মরছে। কবর দিয়ে আসছিস নাকি? আমার আশা লাগবে। সারাদিনের ক্লান্তি শেষে সবে বিছানায় শৈল এলিয়ে দিয়েছিল রিশাদ। মাহার এমন কথায় এক ঝাটকায় সঠিক উঠে বসে। কি হয়েছে বান্ধবী, এত খেপছিস কেন? খেপবো না তো কি করব, মধু ঝরাবো? আর সেই শাকচুন্নিটা কই রে? কোন মহাদয় সাথে ভাগছে? মানে কি? আরে বুঝতেছিস না? কারণ দুনিয়ার সাথে তো তার কোনো ভাগাবলা চলে না। সে ক্ষমতা আল্লাহরে দেয় নাই। তাহলে কোন ভূতের সঙ্গে নিশ্চয়ই ভেগেছে? দেখতো শেওড়ার কাছে ঝুলছে। আল্লাহর ওয়াস্তে ভাই ওর কাছে একটু যা, গিয়ে বল আমার একটু ফোন করতে। টেনশনে টেনশনে আমার অবস্থা খারাপ। কেন তিহু তোর ফোন ধরছে না? আমার ফোনও মানে? তোর কথা হয়নি ওর সাথে? না, আমি তো ভাবলাম ও মেবি তোর সাথে গিয়েছে। না মানে আমি আজকে ভার্সিটি যেতে পারিনি, সবুজের বার্থডে ছিল তো এই জন্য। তাই ফিরে ভাবলাম ওর কাছ থেকে নোট নিব, কিন্তু ও তো এমন কি মেসেজও সেন্ড করছে না। ফোন দূরে থাক। তাই শুধু ওর কাছ থেকে ওর জন্য আজকে ফ্যাক্সিলোড দিয়েছিলাম। শালির মাইয়া ফোনটা অফ করে রাখছে। 30 টাকার জলাঞ্জলি। এই 30 টাকা যদি আমি ওর কাছ থেকে না নিছি, আমার নাম রিশাদ আহমেদ না? মহা বিরক্তি ফেটে পড়ল। বাল, এখন তো 30 টাকা মেন হয়েছে। আবালের আবাল, জায়গা দেখ। ওই মহাদয় কোন মহাদয়ের সাথে পালাইছে, এক্ষুনি যা। আর হ্যাঁ, ওর নিমার সাথে থাকার কথা, তাই নিমার ফ্ল্যাটে যা। আর এক্ষুনি ওর কান ধরে নিচে এনে ঝটপট কল লাগাবে আমারে। জলদি যা। এরশাদ গা ঝাড়া দিয়ে ভাব নিয়ে বলল, প্রথমত আজকে সারাদিন পার্টি করছি, সো আই অ্যাম ভেরি টায়ার্ড। দ্বিতীয়ত আমার বউ নেই যে আমার সেবা করবে। তার উপর তুই আমারে কত বড় কথার থ্রেট দিতেছস। আবার বলছিস আমি একদমই যেতে পারবো না রে।
জুতার বাড়িটা মোবাইলের ওপাশ থেকে দিব নাকি গিয়ে দিব? মানে মানে এই যে তুই টায়ার্ড দেখাচ্ছিস কানা, যা এক্ষুনি, না হলে। রিশাদ থমিয়ে দিয়ে বলল, চুপ কর শালি, বহুত কথা বলছিস। আমি যাচ্ছি, আর তুই খালি আমার সামনে আয়, থাপড়ে থাপড়ে তোর মাথায় একদম আলো গজায় দিব। জলদি যা। কথা বলতেই ফোন কেটে দিল মাহা। রিশাদ ইতিমধ্যে বেরিয়ে গেছে নিমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। সত্যি বলতে দুশ্চিন্তা তারও কিছুটা কম হচ্ছে না, কারণ তাদের তিন মানিকের মধ্যে তিহু একমাত্র ইমমেচিওর, তাই তাকে নিয়ে চিন্তার পরিমাণ দুজনের কারোই কম না। সন্ধ্যার কিছুক্ষণ পর নিকষ কালো আধারে বুদ্ধিভূত চারপাশ, শুধু কৃত্রিম আলোকসজ্জা ছাড়া আজ অন্তরীক্ষণ দেখা যায় না চাঁদ মামারও। খানমহলের প্রধান গেটের লৌহ কপাট খোলার সাথে শব্দ হলো। ধীরে ধীরে চারপাশে বাগানাবৃতি সাদা কংক্রিটের রাস্তাটা পেরিয়ে মহলে প্রবেশ করলো নীলের গাড়ি। সেখান থেকে নেমে আসছে নেতা সাহেব, আর আদুরে ভঙ্গিমায় তার বক্ষে লেপে থাকা এক রমণী। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার, সর্বাঙ্গ কম্পন, গোলাপি অধরে জ্বরে তোপে বর্ণ ধারণ করেছে, নাকি টগা রক্তিম আবৃতবৃত। তবুও চেতনার সেই রমণী, ভুবনমোহিনী সৌন্দর্যের অধিকারী। নীল এক ঝলক তাকালো উক্তদেহী অধিকারিণী রমণীর পানে, অতঃপর পা বাড়ালো অন্তর্মহলের উদ্দেশ্যের এদিকে। খানমহলে আজ আনন্দের জোয়ার। দীর্ঘ 5 বছর পর রওশনারা খানের একমাত্র ছেলে মোহাম্মদুল হক রওফিন আজ ফোন করে জানিয়েছে যে সে বাংলাদেশে ফিরতে চায়। হয়তো দুদিনের মাঝে ফিরবে সে, এমন খবর আনন্দের অশ্রু গড়াচ্ছে বাড়ির সকলের নয়নে। তার উপর আজ আবার রুবিন আরা খানমের মেয়ে সানজিদা আফরা মুন্নির 20তম জন্মদিন। সে উদ্দেশ্যে লেগেছে উৎসবের আমেজ। হঠাৎই কলিং বেলের শব্দে বিশাল কাঠের দরজাটি খুলতেই একজন মেড, সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো নীল আর তার বক্ষে থাকা রমণীটি। নীলের বক্ষতে সবেচেতন অচেনা কোনো এক যুবতীকে দেখে হতবিম্বল বসত রুমিন। আর হাতের পায়েসের বাটিটি শ্বেত পাথরের মেঝেতে পড়ে গিয়ে ঝংকর তুলো। কি হলো রুমি? প্রশ্ন করতে করতে এগিয়ে আসে রওশনারা। রুমিন আর দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতে হতবিম্বল তিনিও। চুপ থাকলেন মুহূর্ত কয়েক। নীল ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে তাকে থামিয়ে রওশনারা বললেন, এই মেয়েটা কে নীল? কোত্থেকে ধরে এনেছিস তাকে? ও নুরাইন, নুরাইন হক। সবচেয়ে বড় কথা, নাও শি ইজ মাই ওয়াইফ, সো ডোন্ট অ্যাড্রেস হার এজ এ মেয়ে। এই মেয়ে। নীলের এমন কথায় যেন ড্রয়িং রুমে বোমা বিস্ফোরণ হলো। বিস্ফোরিত নয়নে সবাই চেয়ে আছে তার দিকে। মির্জা সাইমা রান্নাঘরে ছিলেন। নীলের কণ্ঠে বেরিয়ে আসতে এমন দৃশ্য দেখে হতবাক তিনি। রোশনারা গম্ভীরতা বজায় রেখে কিছুটা রাগী কণ্ঠে বললে, তোমার বউ মানে? এটা কোন ধরনের কথাবার্তা নীল? তুমি জানো না এই বাড়িতে বড়দের অনুমতি ছাড়া বিয়ে নিষিদ্ধ? নীল জবাব দিল না। মির্জা সাইমা এগিয়ে এসে নীলের বক্ষ দেশে থাকা অচেনা মেয়েটির দিকে তাকিয়ে বলেন, এসব কথা না হয় পরে হবে আপা। নীল বাবা, আমরা তো মনে হচ্ছে ও অসুস্থ, এক্ষুনি ওকে নিয়ে রুমে যা তুই। বাদ বাকি কথা না হয় পরে হবে বলে মেয়েটার কপালে একবার হাত ছড়লেন সে। ঝড়ের তীব্রতায় পড়ে যাচ্ছে কপালখানা। সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে মির্জা সাইমা কিছু বলার আগেই রওশনারা খান ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুই চুপ থাক সাইমা, চেনা নেই জানা নেই এই এই একটা মেয়ে বউ হয়ে যায় নাকি? আর মেয়েটা ওর বউ হয়ে গেল কিভাবে? মির্জা সাইমা কিছু বলার আগে সেখানে উপস্থিত হলেন মির্জা সূচনা বললেন, কি হচ্ছে এখানে? পরক্ষণে নীলের কোলে সুশ্রী মুখশ্রী যুবতীকে দেখে চমকে উঠে তাকালেন। নীলের দিকে ফের শুধালেন, এটা কে নীল? তার জবাবে নীল কিছু বলতে যাবে ঠিক তৎক্ষণি রওশনারা খান বাগড়া দিয়ে বললেন, কি আর হবে, শোনো তোমার ছেলের কাছে। বলে কিনা এটা তার বউ। এই শিক্ষা দিয়েছিস তুই নিজের ছেলেকে? তাকে কথার মাঝে থামিয়ে মির্জা সূচনা বললেন, তুই চুপ থাক একটু। রওশনারা প্রশ্নে, আমি যাকে করেছি উত্তরটা সেই না হয় দিক। আর আমার ছেলে যদি এটা তার বউ বলে, তা বলে রাস্তায় কোনো পরিচয়হীন মেয়েকে আমি এক শর্তে মেনে নিব আমার বৌমা হিসেবে। তিনি নীলের দিকে তাকালেন। নীল বললেন, মাসি ইজ মাই ওয়াইফ, নুরাইন হক। আই থিঙ্ক আর কোনো পরিচয় লাগবে না তার। সূচনা এবার ভালো করে ছেলেকে পরখ করলেন। রওশনারা খান কিছু বলতে গেলেই মির্জা সূচনা এক প্রকার মুখে ঝামা ঘষে দিয়ে বললেন, ছেলে আমার যখন বলেছে এটা তার বউ, তার মানে এটা আমার ওই সংসারের উত্তরাধিনী।
কেউ আর কোনো প্রশ্ন করবে না। নীল, তুই ওকে নিয়ে রুমে যা, বাদ বাকি আমি সামলে নিচ্ছি। নীল আর কোনো দিকে না তাকিয়ে তিহুকে নিয়ে পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। নিহাকে সে গুরুজনের মুখে মুখে তর্ক করে না, নতুবা রোশনারা খানের এতক্ষণে বলা কথাগুলোর প্রত্যুত্তর সে কিভাবে দিতে হয় দিত। তা হয়তো কল্পনাতীত ছিল এই মহলের প্রত্যেকটা লোকের। তবে সিঁড়ি বেয়ে যেতে যেতে সে একবার বাড়ির একজন মেয়েকে উদ্দেশ্য করে বলল, আসমা খালা। আসমা বেগম চমকে তাকালেন। নীল তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, নূরের জন্য মেডিসিন আর জলপট্টি নিয়ে আসো 5 মিনিটের মাঝে। আমি তোমাকে আমার রুমে দেখতে চাই। মনি আপু, তুমি এখানে সাজতেছ? শিগগিরই চলো, নীল ভাইয়া বউ নিয়ে এসেছে। মনি নিজের ঢেউ খেলানো চুলগুলো চিরুনি শেষ আচরে ব্যস্ত, প্রচ্ছন্ন চঞ্চল চোখ দুটো বৃহৎ, অতিশয় নিবদ্ধ। হঠাৎই রাফার এমন ডাকে চমকে উঠল সে। ধরে ওঠা কাঠের চিরুনি ধপ করে মেঝেতে পড়ে গেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ইয়ার কি করছিস? এক গাঁটটা দিব। ফাজলামি করার জায়গা পাস না? নীল ভাই বউ নিয়ে আসলো মানে? উনি যদি জানতে পারেন উনি যদি জানতে পারে না তার নামে এত বড় উল্টোপাল্টা কথা বলছিস, তুই আস্ত থাকবি না। তোকে আস্ত রাখবে কিনা দেখে নিস। রাফা বলল, আমি কেন মিথ্যা বলতে যাব? বিশ্বাস না হয় তুমি নিজেই বাইরে চলো। রাফার কথায় বুক ধক করে উঠল মুন্নির। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। পরনের নীলের পছন্দের ড্রাগ ব্লু কালারের শাড়িটা রমণী ছুটে চলল বারান্দার দিকে। মুহূর্তে কয়েকজনের মাঝে থমকালো পদচারণ। তার ঠিক বিপরীত দিকে সিঁড়ি বেয়ে নীলের বক্ষ দেশে এক রমণী আগলে রেখে নিজের রুমের দিকে চলেছে সে। এক পলক বিশ্বাস হলো না যেন মুন্নির। তবে সময় অতিবাহিত হতে লাগলো। কিছুক্ষণের মাঝে নীল তার বক্ষ দেশে আগলে রাখা রমণীটিকে নিয়ে। রাফা এসে হাতে রাখলো মুনির ক্ষীণ বাঁধন। যন্ত্রণায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সে। হাউ রোমান্টিক না আপু? ভাইয়া পুরাই সিনেমা স্টাইলে বৌমণিকে নিয়ে এন্ট্রি নিয়েছে। আই জাস্ট শকড। অপর পাশ থেকে কোনো মন্তব্য না আসায় রাফা এবার মুনির পানে তাকালো। মুনি অচঞ্চল চোখে স্থবির। সেগুলোতে কিছু মুহূর্ত বিদ্যমান ছিল এক নাম না জানা চঞ্চলতা। রাফা মুনির কাজ ঝাঁকিয়ে বলল, ওই মুনি আপু, বলো না, সেই না সিনটা? মুনি চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ল মাটিতে। তবে সেটা রাফার দৃষ্টির অগোচরে রেখে দ্রুত দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল মুন্নি। রাফা শুধু হতভম্ব অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হলোটা কি? মনিয়াপুর? যাই হোক, এ আর অনেক দায়িত্বহীন নিরীহ নাহা সবাই তো নতুন বৌমনির ব্যাপারে জানতে হবে। মুনির রুম থেকে আগে বাধে বিধায় জানানো হয়েছে তাকে, এখন বাকি সবাইকে জানাবে নবীনে। সে দ্রুত নীরা রুমে ঢুকে পা বাড়ালো। রুমে সে শব্দ করে দরজা লাগিয়ে হেলান দিয়ে মেঝেতে বসে পড়েছে মুন্নি। চোখের কোণে জমে থাকা জলের কোনা যেন বাঁধানহারা ভাবেই পড়ছে আজ। কান্নার তোপে কাজল লেপটে গিয়েছে তার, নষ্ট হচ্ছে পুরো মেকআপ। মুন্নির এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে এই যেন সব দুঃস্বপ্ন। কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে যাবে আর শেষ হয়ে যাবে দুঃস্বপ্নের প্রহর। মুনি দুহাতে নিজে সেটে রাখা চুলগুলো সর্বশক্তিতে টেনে ধরলো। দুহাত দিয়ে লেপটে দিল কাজল। কাজল সেই নয়ন দুটি কিছুক্ষণ আগে অতি যত্নে সাজাচ্ছিল সে। চিৎকার করে কাঁদতে লাগলো সে। তবে সেই কান্না চাপার সাক্ষী হলো কেবল একটা নিস্তব্ধ রুম আর কিছু প্রাণহীন আসবাবপত্র। নীল নিচের কিং সাইড নরম বেডটায় অতি সযত্নে শুয়ে আছে তিহু। ধীরে ধীরে তার মাথার নিচে রাখা হাতটা চুপিসারে সরালো নীল। তার ফেলফেলে বর্ণ করা মুখশ্রী অতীব পতিত বেবি হেয়ারগুলো সযত্নে সরিয়ে দিয়ে আলতো হাতে সরালো। তিহু আজ অন্যরকম সুন্দর লাগছে। জ্বরের তোপে চেতনাহীন রমণীর এই যে এতটা আকর্ষণীয় আর মোহনীয় হতে পারে সেটা হয়তো তিহুকে না দেখলে কখনোই বুঝতে পারতো না নীল। সে এক ঘোর লাগা মনোমুগ্ধকর দৃষ্টিতে আপাতত চেয়ে রইল সেই অগ্নিকন্যার পানে।